হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো। যাই হোক, তোমাদের বেশ কিছুদিন আগে, সেটা প্রায় ২৬ দিন হতে চললো বলতে পারি। ২৬ দিন ঠিক নয়, ২৪ দিন হয়ে গেল। তোমাদের একটা 30+2 ডেজের একটা রুটিন আমি দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার জন্য। তো রুটিনের মাঝখানে বলেছিলাম এই রুটিনটা বিষয়ে তোমাদের মাঝখানে আবার আসবো এবং তোমাদের কিছু টিপস দেবো। যাই হোক, এই কারণে আমি মাঝখানে একটু দেরি করে আসছি যে তোমাদের কার কি প্রবলেম হলো এবং কি কি হতে পারে, তোমরা কি কি করলে কি করলে না সেটাকে আবার রিমাইন্ড করে দেওয়ার জন্য, এবং শেষ মুহূর্তে অর্থাৎ তোমরা পরীক্ষার ঘরের আগে যে যে ভীতিগুলো আছে সেগুলো নিয়েই আমার আজকের ভিডিও। তাই আমি আশা করব তোমরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ তারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নাও এবং একদম স্কিপ না করে শেষ অবধি তোমরা দেখো, কারণ প্রত্যেক মুহূর্তেই তোমাদের জন্য কিছু না কিছু একটা সতর্কবাণী থাকছেই। যে সতর্কতাগুলি তোমরা যদি অবলম্বন করতে পারো তাহলে আমার বিশ্বাস তোমাদের কাঙ্ক্ষিত ফলটা তোমরা পাবেই। যাই হোক, আমি যেগুলো বলেছিলাম সেই বলা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে আগামী 27 থেকে তোমাদের পরীক্ষাটা শুরু। যেটা আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম তোমাদের বলা অনুযায়ী, এই যে এই রুটিনটা ছিল সেটা কমিউনিটিতে পেস্ট করেছিলাম, সেইটা তোমরা দেখেছিলে যে এই রুটিনটা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষা শুরু কালকে 27 তারিখ থেকে। সুতরাং 27 তারিখ থেকে যদি তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, অর্থাৎ আমার দেওয়া রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু, যে তোমরা তোমাদেরকে দেখে নাও, তোমাদের আয়নায়, নিজেদের আয়নায় নিজেকে একবার শেষ মুহূর্তের বেলা দেখে নাও যে তোমরা কতটা প্রিপেয়ার্ড ফর 675+। যারা 675+ নয়, যারা 450+ হতে চাও, তারাও যদি পরীক্ষাটা দাও তারাও সেই 450+ অনেকটাই এগিয়ে যাবে। যাই হোক, আমি এবার বলছি যে তোমাদের এইখানটায় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হতো এবং করেছো তোমরা আমার বিশ্বাস। তবুও আমি বলেছিলাম যে এই রুটিনটা ফলো করতে গিয়ে তোমাদের যার যা প্রবলেম হবে তোমরা সেটা আমার সাথে শেয়ার করতে পারো। কেউ কেউ ব্যক্তিগতভাবে শেয়ার করেছো, কেউ ভিডিওর মাধ্যমে শেয়ার করে, ভিডিওতে পোস্ট করে শেয়ার করেছো। যাই হোক, আমি তোমাদের সেই শেয়ার করা কথাগুলো এবং তার সাথে যা যা হতে পারে সেই সতর্কতাগুলো নিয়েই আজকে তোমাদের সামনে এসেছি। দেখো, তোমাদের মাধ্যমিকে যেটা 7টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে, সেই 7টা সাবজেক্ট আমি লিখেছি, এখানে লিখেই দিয়েছি এমপি 2025 শেষ মুহূর্তের কিছু টিপস। এবার আমার বলা সেই রুটিন থেকে আমি আসছি। আমার 7টা সাবজেক্ট আছে: বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি। আমি এক এক করে তোমাদের বলছি যেখানে যেখানে তোমাদের ভুল হতে পারে বা ভুল যদি হয়ে থাকে তোমরা এখনো সংশোধন নিজেকে করে নাও। যদিও সময়টা খুব খুব কম পাবে, তবুও বলছি সময় তোমরা পাচ্ছই, এখনো তোমাদের প্রায় 15 দিনের মতো সময় পেয়ে যাচ্ছ। তাই এই সময়টাকে তোমরা অবহেলায় না হারিয়ে মাঝখানে একটা পরীক্ষা দিয়ে তারপর আরো 7 দিন সময় পাচ্ছ, সেইভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। তো প্রথমেই আমরা আসছি বাংলাতে। বাংলাতে তোমাদের কি কি ভুল হতে পারে দেখো। তোমাদের প্রথমেই বলছি, তোমাদের ছোট প্রশ্নের সাথে সাথে বড় প্রশ্ন করার সময় এই বড় প্রশ্নগুলোর জন্য তোমরা সময় ধরে ধরে লিখেছো তো। অর্থাৎ আমি বলছি, বড় প্রশ্নের মানটা যদি 10 হয়ে থাকে তোমরা সেটা 20 মিনিটে করতে পারছো তো। যদি করতে না পারো, কোশ্চিনের উত্তরটাকে কিছুটা ছোট করে সেইটাকে তোমরা করার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমাদেরই সে ভুলটা হয়ে যাবে। শেষবারের মতো তোমরা গল্পগুলো পড়ে ফেলেছো তো? গল্প, কবিতা যা তোমাদের আছে সেটা পড়েছো তো বই থেকে? যদি না পড়ে থাকো, এখনো যেটুকু সময় পাচ্ছ তার মধ্যে সেটাকে কমপ্লিট করো। নেক্সট, গ্রামারটা যখন তোমরা টেস্ট পেপার থেকে সলভ করছো, সেই সলভ করার পর সেই গ্রামারটা তোমাদের টিউটরকে, বা সে যাদের টিউশন নেই তারা আলাদা, যাদের টিউটর আছে তাদের ক্ষেত্রে প্রাইভেট টিউটরকে বা স্কুল টিচারকে, যাকে দিয়েই হোক, বা তোমার উপরের ক্লাসের কোনো দাদা দিদিকে দিয়ে সেগুলো কারেকশন করিয়ে নিয়েছো তো? কত পার্সেন্ট ঠিক হচ্ছে সেটা তুমি দেখো। 100% যতক্ষণ না হবে তোমাকে কিন্তু আরো আরো বেশি করে সলভটা করতেই হবে। তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি 6 থেকে 8টা রচনা, তোমার দৃষ্টিভঙ্গি এই কারণে বলছি, যদি তুমি কোথাও থেকে তোমাদের স্যারের কাছ থেকেও যদি সাজেশন পেয়ে থাকো, 6 থেকে 8টা রচনা খুব ভালোভাবে তোমরা সিলেক্ট করে নাও এবং সেটাকে পারলে মুখস্থ পর্যায়ে নিয়ে চলে যাও এবং পয়েন্টসগুলোকে ঠিকভাবে মনে রাখার চেষ্টা করো।
সিকোয়েন্স অনুযায়ী পয়েন্টসগুলোকে লিখে অনলি পয়েন্টস লিখলেই দেখবে তোমাদের উত্তরগুলো মুখস্থ চলে আসছে। সেগুলো তোমরা লেখার প্র্যাকটিসটা করো এবং উইথিন 20 মিনিটস সেই কথাটা মাথার মধ্যে লিখে সেগুলো রেডি করে ফেলো। সংলাপ তোমরা লিখছো কিনা এবং লিখলে পারে সেটা সংলাপ লেখার নাটকীয় ভাব যেটা আছে সেই ভাবটাকে অনুসরণ করে লিখছো কিনা সেটা স্যারকে দিয়ে দেখে নাও, যে যাতে আমার বক্তব্য সংলাপে যে নাম্বারটা আছে 4 বা 5 যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমরা পুরোপুরি যাতে পাও, সেই জন্য এই কথাটা বলছি। ইংলিশ টু বেঙ্গলি সলভ করার সময় অনেক সময় আমরা দেখি যে ইংলিশ টু বেঙ্গলি আক্ষরিক অর্থে সলভ না করে সেইটার কিছুটা ভাবানুবাদ করতে হয়। সেই ভাবানুবাদ তোমাদের অনলি 4টে সেন্টেন্স থাকে, সেই 4টা সেন্টেন্স ঠিকভাবে করতে পারছো কিনা এবং যতটা পারো অনেক বেশি করে সলভ করে রাখো। এটা জেনারেলি প্রত্যেক বছরই প্রায় অনেকেরই কমন চলে আসে। তবুও বলছি কমন আসুক আর না আসুক, যাই দিক না কেন খুব কঠিন হবে না মাধ্যমিকে, আমি অ্যাসিউট করছি। এই জিনিসগুলো যদি তোমরা বাংলার ক্ষেত্রে না করে থাকো তাহলে এখন থেকেই তোমাদের যে 15টা দিন পাচ্ছ সেইখানে সেই সময়গুলো নিয়ে নাও। নেক্সট আমি আসছি ইংলিশে। এবার ইংলিশে যেগুলো আমি বলেছিলাম সেই অনুযায়ী তোমরা হয়তো নিঃসন্দেহ করেছো, কিন্তু তা সত্ত্বেও বলছি তোমরা আরেকবার দেখে নাও ইংলিশের ক্ষেত্রেও টেক্সট বুকটা শেষবারের মতো তোমরা পড়তে পেরেছো কিনা। কারণ টেক্সট বুকটা ভালোভাবে না করতে পারলে তোমাদের প্রথম যে 20 মার্কসের উত্তর আছে সেই 20 মার্কসের উত্তরটা কিন্তু তুমি করতে পারবে না। তাই সেটা যদি প্রায় মুখস্থর পর্যায়ে, গল্পটা যদি বাংলাতেও তোমার মুখস্থ হয়, তুমি দেখবে সেই প্রশ্নগুলো বুঝতেও পারবে, উত্তরগুলো ঠিক মতো পরীক্ষার খাতায় লিখতে পারবে। কমপক্ষে 5 ধরনের রাইটিং স্কিল তোমাকে রেডি করে রাখতে হবে। এই ক্ষেত্রে একটা কথা বলছি, 5 ধরনের রাইটিং স্কিল তুমি লিখতে পারছো কিনা সেটা দেখো। আর যারা একটু পিছিয়ে আছো তাদের জন্য বলছি যে দেখো রাইটিং স্কিলের একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই পদ্ধতিতে একটা চার্ট করে নিয়ে সেই রাইটিং স্কিলগুলো কিন্তু লেখা যায়, যেটা আমি আগেও জানতাম কিন্তু তবুও এর আগেও বলেছিলাম, বলা সত্ত্বেও আবার মনে করে দিচ্ছি। যদি তোমরা এখনো লেখা না লিখতে পারো যে নিজ থেকে লিখতে পারছি না স্যার, আমরা ইংরেজি সেন্টেন্স মেকিংটা ঠিক হচ্ছে না স্যার, তাহলে পরে আমি বলবো যে তোমরা সেই চার্টটাকে অনুসরণ করো, তোমরা ফল পাবে। অর্থাৎ 10-এ 10 না পেলেও সেক্ষেত্রে 8 পাবে। তবে ভালোদের ক্ষেত্রে বলছি, বারবার বলছি, যাদের টার্গেট 675+ তারা কিন্তু লেখা প্র্যাকটিসটা ছাড়বে না এবং 5 ধরনেরকে মনের মধ্যে থেকে 5 ধরনের, যেটা দেখবে যে টেস্ট পেপারে তোমাদের অনেক বেশি বার এসছে, সেই ধরনের রাইটিং স্কিল, সে নোটিশ হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, যাই হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, সব ধরনেরই বলছি। 5 ধরনের রাইটিং স্কিলকে মিনিমাম খুব ভালোভাবে তোমরা তৈরি করে পরীক্ষা হলে যাবে। নেক্সট বলছি, তোমরা যে গ্রামারগুলো করেছো, অর্থাৎ টেস্ট পেপার সলভ করার সময় যে গ্রামারগুলো বিশেষত করেছিল, সেই গ্রামারগুলোকেই স্যারকে দিয়ে কিন্তু বারবার তোমরা দেখিয়ে নিবে, কারণ সেখান থেকে ছোট ছোট ভুল হলে সেখানে 0 মার্কস চলে আসতে পারে গ্রামারের ক্ষেত্রে। তাই সেই ডাউট ক্লিয়ারটা তোমাদের করে নিতে হবে। টেস্ট পেপারে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে তোমাদের যে টেস্ট পেপারের আনসিন যে প্যাসেজগুলো, সেগুলো তোমরা একটু পড়ে নিজে বোঝার চেষ্টা একটু করো। সেইটা করেছো তো? যদি না করে থাকো, এখনো আরো কমপক্ষে 5-7টা দিন তুমি পাবে। সেই 5-7টা মধ্যে 15 দিন পাবে, তুমি হয়তো ইংরেজির ক্ষেত্রে 5 দিন দিতে পারবে। তাই 5-7টা আনসিন তুমি কমপক্ষে নিজে বুঝে করার চেষ্টা করে স্যারকে দিয়ে দেখে নাও। এতে তোমার কি হবে, নিজে বোঝার যে প্রবণতা, পরীক্ষা হলে তোমাকে কেউ বুঝিয়ে দেবে না, কিন্তু তুমি অনেক ইংরেজিকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে। সেই বিষয়টা মাথার মধ্যে রেখে নাও। যদি না থাকে তাহলে সেইটা এখনো তোমাদের যে সময় আছে সেই সময়ে করে নাও। নেক্সট, 3rd নাম্বার আমরা আসছি কি, আমাদের ম্যাথ। এবার ম্যাথের মধ্যে আমাদের কি আছে তোমরা দেখো, এরপরে তোমরা আর অঙ্ক, বই থেকে অঙ্ক করার কিন্তু আর কোনো সময় পাচ্ছ না। তাই বইটা তুমি সলভ করেছো, যদি না করে থাকো কোন কোন অংশ করনি, সেই অংশটা এখনই সলভটা কমপ্লিট করে ফেলো। নেক্সট বলছি, বইয়ের অঙ্কগুলি তোমরা যেটা করছো সেটা পুরো অঙ্কটা সলভ করছো তো, অর্থাৎ পুরো অঙ্ক বলছি যে আমি ক্যালকুলেশনটা করছি বাট কিছু লিখছি না, লেখাটাও কিন্তু প্র্যাকটিসটা অঙ্কের একটা অঙ্গ। যদি এটা না করো পরীক্ষার খাতায় সেই একই ভুল হবে, নাম্বারটা তোমরা পাবে না। সুতরাং এটা প্রচন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে পুরো অঙ্কটা তোমরা লিখে করো। জ্যামিতির ছবিগুলো তোমরা এঁকে, সম্পাদ্যের যে ছবিগুলো আছে সেই সম্পাদ্যের ছবিগুলো এঁকে এবং নিচে যে 2 কথা লিখতে হয় সেই লিখা প্র্যাকটিসটা করছি তো। কিরকম লিখা, হয়তো আজকে তোমাদের হঠাৎ করে মনে পড়তে পারে কিরকম লিখা, আমাকে যে ত্রিভুজটা বলেছিল ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজটি হলো এইটা, এই কথাটি লিখতে হবে। এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজটি হলো PQRS, জাস্ট এইটুকুন কথা লিখা। নির্দিষ্ট অঙ্কন চিহ্নগুলো ঠিক মতো দিতে হয়। অঙ্কন চিহ্ন বলে তুমি কাটাকুটি করলা, কাটাটা একটু বড় হয়েছে, ইরেজার দিয়ে মুছে দিলে, সেইটা না, সেটা মুছবে না, যা হয়েছে হোক,
হতে দাও, ওতে কোনো অসুবিধা হয় না, ফুল মার্ক তুমি পাবে। এবং জ্যামিতিগুলো যেগুলো তুমি প্র্যাকটিস করেছো, সেই প্র্যাকটিস করা জ্যামিতিগুলো, সেই প্র্যাকটিস করা জ্যামিতিগুলো তুমি ঠিকভাবে প্র্যাকটিস করেছো তো? জ্যামিতির যে নির্দিষ্ট চিহ্নগুলো আছে, সমান্তরাল চিহ্ন, সর্বসম চিহ্ন, এই চিহ্নগুলো, ত্রিভুজের চিহ্ন, চতুর্ভুজের চিহ্ন, সেগুলো ঠিক মতো তুমি দিচ্ছ তো? যদি ভুল হয়ে থাকে সেদিকে নজর এখনো 15 দিন আছে, দিয়ে নাও। নেক্সট বলছি, রাশিবিজ্ঞানের যখন করছো, রাশিবিজ্ঞানের যে ডাটা দিচ্ছে, ডাটা থেকে তুমি চার্ট তৈরি করতে পারছো তো? যদি কোনো জায়গায় কোনো ভুল হয়, স্যারকে দিয়ে এখনই সে ডাউটটা ক্লিয়ার করে নাও, কারণ এটা খুব ভাইটাল জিনিস। অঙ্কের আর একটা ভাইটাল জিনিস হচ্ছে শর্ট কোশ্চিন। এই শর্ট কোশ্চিন করার সময় যত বেশি শর্ট কোশ্চিন করবা, ব্রড কোশ্চিন তত বেশি তুমি পারবে। তাই শর্ট কোশ্চিন গুলো সঠিকভাবে সলভ করছো তো? এবং তার সাথে সাথে স্যারকে দিয়ে সেগুলো দেখিয়ে নাও। শর্ট কোশ্চিন করার ফলে লাস্টে গিয়ে, সে ব্রড কোশ্চিনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, লাস্টে গিয়ে এককটা ঠিক লিখছো কিনা, সেটা টাকা হবে না, পয়সা হবে না, বর্গমিটার হবে না, ডেসিমিটার হবে, সেটা তুমি ঠিক মতো লিখছো কিনা সেটা দেখে নাও। যদি সেটা ছাড়া পড়ে থাকে তাহলে পারে কিন্তু দেখবা ওই ছোট্ট একটু ভুলের জন্য 4 থেকে 2 তোমাকে মার্ক দেবে, অর্থাৎ প্রায় 50% মার্ক কেটে নিতে পারে। এইটা অঙ্কের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে। 4 নম্বরে আমি আসছি ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি? কারণ অ্যানালিসিস করে দেখা গেছে মাধ্যমিকে যত ছেলেরা সবচেয়ে বেশি কম নাম্বার যে দুটোতে পায়, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। এই দুটো সাবজেক্টে তুলনামূলক কম পায়। যদিও আমরা ম্যাথ এবং ইংলিশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তবুও আমি বলছি তোমরা যদি মাধ্যমিকে তোমাদের আশেপাশে যে কোনো 20টা স্যাম্পল নিয়ে তোমরা এটা চেক করে দেখতে পারো, ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রিতে এই দুটোতে তুলনামূলক কম মার্কস পেয়ে থাকে। তাই এটাতে খুব সাবধান হওয়ার প্রয়োজনীয়তা আছে। তাই সাবধানটা কি? তোমরা এই যে 30+ স্টুডেন্টসদের একটা রুটিন তোমরা ফলো করছিলে, যারা যারা রুটিন ফলো করছো না বা এমনি পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে বলছি তোমরা এবার দেখে নাও, তোমাদের মাত্র 15 দিন সামনে আছে, বইটা শেষবারের মতো তোমরা রিভাইজ করেছো তো? কারণ ফিজিক্যাল সায়েন্স বই যত বেশি পড়বে তত বেশি অ্যান্সার করতে পারবে, বই পড়বে না, অ্যান্সারের পরিমাণ তোমাদের কমে যাবে। নেক্সট বলছি, ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ বারবার প্র্যাকটিস করেছো তো? কারণটা হচ্ছে তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ না করো, 70 থেকে 75-এর মধ্যে তোমাদের অ্যান্সার কমপ্লিট করে ফেলতে হবে, কারণ তারপরে আর পারবে না। 15 মার্কস পুরোপুরি একদম ম্যাথ থাকে, ম্যাথ রিলেটেড কোশ্চিন 15 থাকবে। তাই সেই ম্যাথ করার সময় ম্যাথের যেটা একক হবে, সেই এককটা ঠিক মতো তোমরা লেখাটাও প্র্যাকটিস অবশ্যই করবে, এটা কিন্তু অঙ্গ। ফিজিক্যাল সায়েন্স লক্ষ্য করে দেখবে 1 আর 2 এর কোশ্চিনই গোটা কোশ্চিনটা ধরে থাকে, অর্থাৎ তোমাদের 90 মার্কের মধ্যে ভালোভাবে লক্ষ্য করে দেখলে নিয়ার অ্যাবাউট 80 মার্কস থাকে 1 এবং 2 নাম্বারের কোশ্চিন। তাই 1 এবং 2 নাম্বারে যত কোশ্চিন আছে সব বেশি বেশি করে তোমাদের সলভ করে রাখতে হবে, এবং কত পার্সেন্টেজ ভুল হচ্ছে যে কোনো একটা কোশ্চিন ধরে তোমরা পরীক্ষা দেওয়ার সময় তোমরা লক্ষ্য করে দেখবে যে এই যে সামনে তোমরা পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ আমার বলে দেওয়া অনুযায়ী যারা ফলো করছো, তারা 27 তারিখ থেকে যে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষাতে তুমি দেখবে তোমার এখানে এতে তুমি কতটা নিচে নামছে, অর্থাৎ নিচে বা উপরে উঠছে, অর্থাৎ নিচে নামছে কথাটার অর্থ এই বলছি কতটা তোমাদের ভুল হচ্ছে, সে ভুল কেন হচ্ছে সে ডাউটটা তোমরা স্যারদের কাছ থেকে বলে ক্লিয়ার করে নেবে। তাই তোমাদের বলছি, আশা করছি তোমরা অনেকটা এগিয়ে গেছো। এগিয়ে যাওয়ার মুহূর্তে স্যারদের সে খাতাগুলো দেখিয়ে অবশ্যই নেবে, তোমরা যা করছো, যা পরীক্ষা দিচ্ছ, সে স্যারদের তোমরা অবশ্যই সেটা দেখিয়ে নেবে। তাই বলছি ফিজিক্যাল সায়েন্সটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বে, শর্ট কোশ্চেনে প্রচন্ডতম গুরুত্ব দেবে। সাথে সাথে দেখবে কোনো কোনো ইয়ের ক্ষেত্রে একটু ফিগার গুলো একটু আঁকতে হয়, বিশেষ করে লাইট ফাইটের ফিগারগুলো আছে, লাইটের ক্ষেত্রে আছে, তড়িতের ক্ষেত্রে ফিগারগুলো আছে, সেই ফিগারগুলো আঁকাটাও তোমরা প্র্যাকটিসটা এর মধ্যে করে নেবে। 5 নম্বরে আসছি আমরা লাইফ সায়েন্স। এবার লাইফ সায়েন্সে কি হচ্ছে, লাইফ সায়েন্সে কিন্তু বই পড়াটা খুব জরুরি। তাই বইটা তোমরা শেষবারের মতো পড়ে কমপ্লিট করেছো তো? কারণ এরপরে আর বই পড়ার তোমাদের সময় থাকবে না। দ্বিতীয়ত, লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি, ছবিগুলো প্র্যাকটিস করেছো তো? মিনিমাম 4টে ছবি আমি এর আগেই বলে দিয়েছিলাম। চোখ, প্রতিবর্ত চাপ, দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ, তারপরে মাইটোসিসের প্রোফেজ মেটাফেজ দশা, আর একটা বলেছিলাম সপুষ্পক উদ্ভিদের যৌন পদ্ধতি। এই 4টে ছবিকে তোমরা আমার মনে হয় করলে, যাই হোক আজকেও আবার রিপিট করে দিলাম, এই 4টা ছবি কমপক্ষে তোমরা প্র্যাকটিস বারবার করেছো তো? সাথে পয়েন্ট 8টা 10টা করে রাখবে, কারণ তোমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বলে দেবে এই 4টে পয়েন্ট করো, ওই নির্দিষ্ট 4টাই তোমাদের পয়েন্ট করতে হবে, কারণ এই পুরো মার্কসটা আমাদের চাই। এই লাইফ সায়েন্স কিন্তু সায়েন্সে তোমাদের এমন একটা জায়গা যেখানে 100তে 100ই পাওয়া যায়, খুব অল্প সামান্য চেষ্টা করলেও এখানে পাওয়া যায়। এটারও কিন্তু ক্ষেত্রে আমি বলবো শর্ট কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করলে দেখবে শর্ট কোশ্চিন এমনি 1 এবং 2 এর কোশ্চিন বলা হয় 56 নাম্বার থাকে, কিন্তু আলটিমেটলি 1 এবং 2 নাম্বারের কোশ্চিন প্রায় 80-র কাছাপিঠেই থাকে। তাই লাইফ সায়েন্সের ক্ষেত্রে শর্ট কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে তোমরা সলভ করবে,
কোথাও যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে পারে বলবে। আমি এই ভিডিও লাস্ট আওয়ারে বলছি যে আমার সাথে রিলেটেড যে ছেলেগুলো, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমার কাছে যারা যাওয়া আসা করছে তাদেরও বেশ কিছু ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে, তাদেরকে লিখাতে কি ভুল হচ্ছে আমি একটু আলোচনা করছি পরে, সেটা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটোর ক্ষেত্রেই। 6 নম্বরে আমরা আসছি জিওগ্রাফি। এবার আমরা জিওগ্রাফির ক্ষেত্রে বলবো, জিওগ্রাফিও কিন্তু বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই বলছি বইটা তোমরা শেষবারের মতো পড়ে নাও, যদি না পড়ে থাকো, আর যদি পড়ে থাকো তাহলে খুব ভালো। এবার বলছি প্রশ্নের উত্তরের সাথে সাথে জিওগ্রাফিতে কি করতে হয়, উত্তর লিখাটা লিখে প্র্যাকটিস করছো তো, এবং প্র্যাকটিস করার সময় তোমরা হয়তো ইয়ারদাং বললে সংজ্ঞাটা লিখছো, তাহলে ইয়ারদাং এর ছবিটা পাশে একটু দেয়া, এই প্র্যাকটিসটা কিন্তু থাকা জরুরি। না হলে জিওগ্রাফিতে 100-এ 100 আসবে না। অর্থাৎ জিওগ্রাফিতে পুরো মার্কস পেতে হলে সাথে কিন্তু গ্রাফিক্স গুলো দিতে হবে, ফিগার গুলো দিতে হবে। তাই ফিগার গুলো তুমি আঁকা প্র্যাকটিস করছো তো। ম্যাপ পয়েন্টিং একটা খুব জরুরি দরকার, জরুরি বিষয়। এটা যদি ঠিক মতো প্র্যাকটিস না করো, একটা ম্যাপ পয়েন্টিং ঠিক মতো করতে না পারলে তোমার 1 নাম্বার কমে যাবে। এবং ম্যাপ পয়েন্টিং অবশ্য করণীয়, এখানে 9 নাম্বার থেকেই যায়। তাই ম্যাপ পয়েন্টিংটা যদি না করে থাকো বারবার প্র্যাকটিস করো। আমি করেছিলাম, আমি পারি, আমার কোনো ব্যাপার নেই, এই ব্যাপারটাকে দূরে সরিয়ে রাখো, এখন ইগোটাকে দূরে সরিয়ে রাখো, তোমাকে এই প্র্যাকটিসটা করতেই হবে। নেক্সট বলছি বড় কোশ্চিনটা জিওগ্রাফির কিছু লিখতে হয়, 3-4টে বড় কোশ্চিন লিখতে হয়। সেই 3-4টে বড় কোশ্চিন লিখার সময়, এবং বড় কোশ্চিন আসেও, পয়েন্টস গুলো ঠিক মতো লিখতে পারছো কিনা সেটা দেখে নাও। দরকার হলে পয়েন্টস এর একটা সিকোয়েন্স তৈরি করে রাখো বড় কোশ্চিন মনে রাখার ক্ষেত্রে। কোশ্চিন এটা শুধু পয়েন্টস কটা মনে করো, তাহলে উত্তরগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে কি করব, তার পরবর্তী যে স্টেপটা আমি লিখছি সেটা 10 মিনিট, 5 নম্বরের কোশ্চিন 10 মিনিটে পাচ্ছি কিনা সেইটা প্র্যাকটিসটা রাখা জরুরি, খুব ইম্পর্টেন্ট এটা। এইটুকুনি বলার ছিল জিওগ্রাফির ক্ষেত্রে। আর লাস্টলি আমরা আসছি হিস্ট্রি। হিস্ট্রিটাও কিন্তু এই যে দুটোকে আমি আমার মত অনুযায়ী মার্ক দিলাম, তোমাদের মত হয়তো আলাদা ভিন্ন হতেও পারে, কিন্তু আমি বলেছিলাম যে স্যাম্পল টেস্ট তোমরা করে দেখতে পারো আশেপাশ থেকে 10টা, যে কোনো মানে গত বছর পরীক্ষা দিয়েছিল তাদের মার্কশিট নিয়ে তোমরা তুলনা করে দেখবে, এই দুটোতেই দেখবে তুলনামূলক কম মার্কস এসেছে। তাই হিস্ট্রিতে কম মার্কস আসার পিছনে কারণ আমরা নোট সর্বস্ব পড়ি, বইটা পড়ি না। তো যাই হোক, এখন আর বই পড়ার সময় হিস্ট্রিতে নেই, তাই বলছি শর্ট কোশ্চেন গুলোকে খুব গুরুত্ব দিয়ে হিস্ট্রিতে করো। বড় কোশ্চেন লেখার সময় যত বেশি পারো পয়েন্টস দাও, এবং ম্যাপ পয়েন্টিং হিস্ট্রির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে। এখানে 3-4 নাম্বার মতো ম্যাপ থাকে অবশ্য করণীয়, যেটা না করলে পারে 3-4 মার্কসের উত্তর তুমি করতে পারবে না। তাই এখানে টাইম ধরে ধরে উত্তর লেখা প্র্যাকটিস করো। হিস্ট্রিতে প্রচুর লিখতে হয়, অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় হিস্ট্রিতে লেখাটা একটু বেশি হয়। তাই আমি বলছি যে এখানটায় হিস্ট্রির লেখাগুলোকে বারবার প্র্যাকটিস করো, এবং ম্যাপ পয়েন্টিং আর তোমরা খুব গুরুত্বভাবে করো, কারণ অনেকেই এই হিস্ট্রির ম্যাপ পয়েন্টিংটা করে না, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। এইবার তোমাদের আমি কিছু টিপস দিচ্ছি, যে টিপস গুলো তোমাদের সবসময় মনে হতে পারে। পরীক্ষার সময় তোমাদের পড়া হয়ে গেছে, এখন যে অসুবিধাগুলো তোমাদের হয়, তোমাদের যে ভুলগুলো হয়, এই ভুলগুলো বলছি। কি কি ভুল হয়, কিভাবে শুধরে নেব। দেখো এখন যেটা ঘটনা ঘটে, স্যার আপনি বললেন আমরা পড়াশোনা কিন্তু সত্যি খুব মনোযোগ দিয়ে করছি, কিন্তু না লিখতে যাচ্ছি সব ভুলে যাচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে, গোছাতে পারছি না। এটা পরীক্ষার পূর্বে সমস্ত ছেলে মেয়েদের হয়, শুধু তোমার না, যে ফার্স্ট হচ্ছে আগামীতে যে মাধ্যমিকে ফার্স্ট হবে তারও সেম প্রবলেমটা হয়। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি সত্যি পড়ে থাকো তাহলে এই প্রবলেম হবে, আর যদি তুমি আদৌ না পড়ে থাকো তোমার এই প্রবলেমই নাই। অর্থাৎ যে কাজ করে না তার ভ্রান্তি পৃথিবীতে ধরতে পারবে না, আর যে কাজ করে তারই ভুল সবাই ধরে। তাই তুমি পড়েছো জন্য তোমার সত্যিকারের কথা বলছি যে এই ভুলটা তোমার হচ্ছে। তাহলে এটা সলভটা কি? দেখো সলভটা হচ্ছে এটা, যখন তুমি প্রশ্ন দিবে, তুমি 27 তারিখ থেকে আশা করছি পরীক্ষা দিবে একবার, তো যখন তুমি পরীক্ষা দেবে বা তুমি যে কোনো কিছু পরীক্ষা দেবে, প্রথম তুমি কি করবে, সে আমি একটা বলছি যে এখানটা প্রথম যে কাজটা করব, সেইখানটা আমরা কি করব, যে 1 2 3 4 করে কোশ্চেন লিখছি। একের আমি 1 2 3 4 5 6 7 8 লিখে নিলাম, আমার সবগুলো মনে আসছে না, কোনটা কোনটা মনে আসছে, একের 2 নাম্বার মনে আসছে, 4 নাম্বার মনে আসছে, 5 নাম্বার মনে আসছে, 6 নাম্বার, যেটা যে মনে আসছে প্রথম 3-4টা আগে লিখে দাও, দেখবা তারপরের থেকে তোমার অটোমেটিক মনে হচ্ছে। এটাই নিয়ম, এটাই প্রত্যেকের করতে ঘটে, এটাই ভবিতব্য আমাদের, এটা ঘটবেই। প্রথম তুমি 3-4টা সঠিক লিখো, অঙ্ক করলে প্রথম 4টে অঙ্ক সঠিক করো, পরের অঙ্ক থেকে তোমাকে আর তাকাতে হবে না, দেখো অটোমেটিক তোমার অঙ্ক মিলে যাচ্ছে। ফিজিক্যাল সায়েন্স লেখার সময় তুমি এরকম প্রথম 5-7টা কোশ্চেন তুমি সঠিক লিখো, তোমার মনের থেকে মনে হবে এটা সঠিক, তুমি প্রথমেই কারো কাছে শুনতে যাবে না। পরীক্ষা হলে কিছু কালেকশন হয়, তাতে আমি ক্ষতি দেখি না, কেউ কেউ করে, সে করো, কিন্তু সেটা আফটার 2 আওয়ার্স। তোমার কোশ্চেন তুমি যতটা নিজের থেকে বলবে, নিজের উপর কনফিডেন্স সবচেয়ে বড়, সেইটা আগে করার পর তারপরে অন্যের খাতা
তুই কি লিখেছিস দেখবো, কিন্তু তুমি যে উত্তরটা লিখেছো সেটা দ্বিতীয়বার ওর কাছে ভুলেও শুনবে না পরীক্ষা হলে, এই কাজটা কিন্তু করবেই অবশ্য। নেক্সট বলছি, পরীক্ষা হলকে তোমরা পরীক্ষা হলে যখনই যাবে তোমাদের তখন হবে কি, ভীষণ একটা ভয় করে, স্যার নতুন একটা জায়গা, আমি কি করব, আমি লিখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো আমি বলছি যে পরীক্ষা হলে ভীতিটাকে দূর করো, ওটাকে ভাবে নাও তুমি তোমার ক্লাসরুম, এবং তুমি তোমার ক্লাসরুমে তুমি বসে আছো, ক্লাসরুমে যখন বন্ধুদের সাথে আড্ডা মারতে, গোছাগুছি করতাম, মারপিট করতাম, ভেবে নাও সেই রকম মারপিটেরই ওটা একটা জায়গা। সো এইটা যদি মনে করে নিয়ে তুমি ওখানে পরীক্ষা দিতে বসো মাধ্যমিক দেওয়ার সময়, তাহলে দেখবো তোমার মন থেকে দ্রুত সেই ভয়টা দূরে চলে যাবে। এখন তুমি পজিটিভ বিষয়গুলো শুধুমাত্র চিন্তা করো, নেগেটিভ এটা পারছি না ঘটনাটা তুমি সব পারবে, তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে, অন্য কেউ পারবে না। তাই বলছি তোমাকে পারতেই হবে, তাই পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলো, নেগেটিভ বিষয় একদমই তুমি চিন্তা করবে না। তোমার যদি কোনো সময় কোনো পড়তে একটু এনার্জি কম লাগে, তোমার একদম, আমি বলেছিলাম যে আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের যেগুলো অবসর সময় আছে সেই সময়গুলোতে তোমরা কাজ করতে পারো, যার এমনি কিছু নাই, গান শোনো, গান শোনো, একদম যে কোনো টাইপস অফ গান, তোমার যেটা ভালো লাগে সেই গানটা শোনো, তুমি ছবি আঁকো, দেখবে তোমার স্ট্রেসটা দূর হয়ে যাবে। এই মুহূর্তেও বলছি তুমি গান শোনো, ছবি আঁকো, তোমার স্ট্রেস দূর হবে। আর কিছু করতে পারো, তোমার যে ছবি আঁকতে ইচ্ছা হয় সেই ছবি আঁকো, যে গান শুনতে হয় সেই গানই শোনো, তোমার স্ট্রেসটা দূর হবে। তবে একটু নিচু তালের গানগুলো শুনলে পারে, বা একটু ধীরে ধীরে যে গানগুলো হয় সেগুলো, বিটের গান শুনলে পারে, অত তাড়াতাড়ি স্ট্রেস দূর হয় না, তাতে একটু উত্তেজিত হয়ে আমরা। তো অন্য ধরনের গান শোনো, তাতে তোমাদের স্ট্রেসটা দূর হবে আমার বিশ্বাস, এবং সবারই হয়তো, আমারও সেই কাজটাই আমি করতাম, আমি নিজেই গলা ছেড়ে হয়তো গান করতাম, কারণ সেক্ষেত্রে আমার স্ট্রেস দূর হতো, মাথাতে বুদ্ধি আসতো, আমি অঙ্ক দ্রুত করতে পারতাম। যাই হোক, এটা আমার ক্ষেত্রে বললাম, সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, কারোর ক্ষেত্রে ছবি এঁকেও হতে পারে। পরীক্ষার সময় তোমরা বলেছিলাম আগে যে কলমগুলোকে ঠিক করো, এবার আগামী পরীক্ষা যেটা দিবা, অর্থাৎ 27 তারিখ থেকে দিবা, যেটা দিবা, যদি পরীক্ষা কেউ না দাও, তার ক্ষেত্রে বলছি তোমরা যে লেখাপড়াটা করছো তার ক্ষেত্রে এখনই কলমকে রেডি করে নাও, যে কলম তোমাদের হাতে বসে গেছে, রুলকে রেডি করো, স্কেলকে রেডি করো, এই জিনিসগুলোকে রেডি করো, করে নিয়ে তোমাদের করতে হবে। আর যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের কথাই তোমরা কেবলমাত্র চিন্তা করবে, যাদের রেজাল্ট খারাপ হয়েছে, অর্থাৎ আমাদের পাড়াতে অমুকের রেজাল্টটা খুব ভালো হয়েছে, সুতরাং তার কথাটাই চিন্তা করবে, সে যদি পারে আমি তার থেকে ভালো করতে পারবো। আর যার খারাপ হয়েছে তার কথাটা মাথাতেই আনবে না, তাকে ধরবেই না, ধর্তব্যের মধ্যেই ধরবে না। জীবন একটা, তোমাকে উপভোগ করতে হবে, তুমিই পারবে এই জিনিসটা, এবং তোমার দ্বারাই সম্ভব, তোমাকে পারতে হবে, এটা তোমার নিজস্ব বিষয়। এই চিন্তাটাকে সামনে নিয়ে যাও, এবং তোমাকে এক জীবনেই সেটা করতে হবে, সেটা তুমি ধরে নাও, কারণ হয়তো এবার নয়তো নেবার, এইটুকুনি মাথার মধ্যে নিয়ে সামনের পরীক্ষা দাও। আমার শুভকামনা তোমাদের সাথে থাকলো, আশা করছি এপিসোডটা তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।